হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর WBH এর টেস্ট পেপার 2022-এর পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পেপার WBH থেকে বেরিয়েছে সেই টেস্ট পেপারের যে পার্ট বি সেকশন 1-এ যে MCQ 14টা প্রশ্ন আছে তার ব্যাখ্যা সহকারে সমাধানে আলোচনা করব। আজকে মডেল কোশ্চেন সেট 6 এর সমাধানে আলোচনা করব। অলরেডি 1 থেকে 5 পর্যন্ত আমি প্রত্যেকটা পেজের MCQ সমাধান করে দিয়েছি। আজকে 6 নম্বর পেজের সমাধান করব, চেষ্টা করব যেই সমস্ত MCQ প্রশ্নগুলো ডিসকাস করব সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহকারে কেন অ্যান্সারটা এরকম আসলো তার উত্তরগুলো আলোচনা করবো। ওকে, সেই জন্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিও তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা যাক প্রথম কোশ্চেনটা কী আছে। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, পেজ নাম্বার C19। ওকে, C19। আর যাদের কাছে WBH টেস্ট পেপার নেই তারা টেলিগ্রাম চ্যানেলে যাবে, সেখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বা PDF ফাইল দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তা দেখে নাও প্রথম কোশ্চেনটা কী আছে। অবতল লেন্স ব্যবহার করে মানুষের দৃষ্টির যে ত্রুটি দূর করা যায় তা হলো মানুষের দৃষ্টি, যে মায়োপিয়া, হাইপার মায়োপিয়া, স্বল্প দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি, তারপর হচ্ছে ক্ষীণ দৃষ্টি, এইগুলো সব যে প্রবলেমগুলো থাকে, তাহলে অবতল লেন্স ব্যবহার করে এর মধ্যে কোন ত্রুটিটি দূর করা যায়। প্রথম দেখানো বলছে ক্ষীণ দৃষ্টি, অপশান বি দীর্ঘ দৃষ্টি, অপশান সি হর্ষ দৃষ্টি, অপশান ডি বিষম দৃষ্টি। ওকে, তাহলে অপশানগুলো আমি লিখছি দেখে নাও। কোশ্চেন নাম্বার 1-এর আই, অপশান এ ক্ষীণ দৃষ্টি। ওকে, ক্ষীণ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি। অপশান বি, তারপর অপশান বি দেখে নাও দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি। ওকে, অপশান সি, অপশান সিটা দেখে নাও হর্ষ দৃষ্টি, হর্ষ দৃষ্টি। অপশান ডি, অপশান ডিটা দেখে নাও কি আছে বিষম দৃষ্টি, বিষম দৃষ্টি। ওকে, তাহলে অবতল লেন্স ব্যবহার করে অ্যাকচুয়ালি কী দৃষ্টি দূর করা, সেটা হচ্ছে কি হর্ষ দৃষ্টি। তো রাইট অ্যান্সার ইজ অপশান সি হর্ষ দৃষ্টি। হর্ষ দৃষ্টিটা কী আছে? হর্ষ দৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি যে যদি চোখে দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, অর্থাৎ কাছে জিনিস দেখতে পাবে কিন্তু দূরে যদি দেখতে না পায়, দেখতে সমস্যা হয়, সেইটাকে বলা কি হর্ষ দৃষ্টি। সেটা অ্যাকচুয়ালি হয় কি, তাহলে এটা হচ্ছে আমার কি চোখের লেন্স, আর এটা হচ্ছে কি অক্ষিগুলো। এবারে আমরা জানি কি যে কোনো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, রেটিনাতে গঠিত হয়। হর্ষদৃষ্টির ক্ষেত্রে কী হয়, প্রবলেমটা হচ্ছে কি যে প্রতিবিম্ব রেটিনার আগেই গঠিত হয়ে যায় এরকম কোনো একটা বিন্দুতে। সেই জন্য এখানে একটা কি অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স ব্যবহার করলে কী হচ্ছে, এই আলোটাকে এখান থেকে দূরে রেখে প্রতিবিম্বতে মানে রেটিনাতে প্রতিবিম্ব গঠিত করতে হয়। সেই জন্য হর্ষদৃষ্টি দূর করার জন্য কি অবতল দর্পণ ব্যবহার করা হয়। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে দেখে নাও। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ইলেকট্রনের বেগ প্রথম কক্ষের কত গুণ হবে? খুবই সহজ, দেখে নাও। আমি অপশান বলেছি 2 নম্বর কোশ্চেন। হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনের বেগ প্রথম কক্ষের তুলনায় কত বলেছে দেখে নাও, এখানটায় তৃতীয় কক্ষের ইলেকট্রনের বেগ কত গুণ হবে দেখুন প্রথম কক্ষের তুলনায়। তাহলে আমরা বলতে পারি কি, আমরা জানি সেটা কি দেখে নাও VN প্রপোর্শনাল টু 1/n, তাই না? এটা তো জানি যে পরমাণু হাইড্রোজেন পরমাণুর যে কোনো কক্ষপথে যে ভেলোসিটি বা রৈখিক দ্রুতি হবে বা বেগ হবে, সেটা কি হচ্ছে কি সেটা এনের সঙ্গে কি সমানুপাতিক হবে। এবারে এনের মান পরিবর্তন হলে সেটা তার সঙ্গে পরিবর্তিত হবে। তাহলে আগে আমরা অপশানটা লিখে দিই। অপশানটা কী বলেছে দেখে নাও। অপশান এ 1-এর 3 গুণ, অপশান বি, অপশান বিটা কী বলেছে দেখে নাও 3 গুণ, অপশান সি, অপশান সিটা কী বলতে দেখে নাও 9 গুণ, অপশান ডি, অপশান ডিটা বলছে দেখে নাও 1-এর 9 গুণ। ওকে, তাহলে আমরা চেক করে দেখবো কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে দেখে নাও এইটা যে মেন ফর্মুলা। তাহলে প্রথম কক্ষপথে V1 প্রপোর্শনাল টু 1/1 এবং V2 প্রপোর্শনাল টু 1/3, V2 বলছে V3, কারণ এখানে কোশ্চেনে দেখে নাও কী বলেছে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ইলেকট্রনের বেগ প্রথম কক্ষের কত গুণ হবে। তাহলে তৃতীয় কক্ষের n = 3 হবে তৃতীয় কক্ষপথের জন্য, তাহলে V3 প্রপোর্শনাল টু 1/3, দুটোকে অনুপাত করা যাক। তাহলে V3/V1 = 1/3/1/1,
তার মানে কত হচ্ছে 1/3। তাহলে আমি বলতে পারি এখান থেকে v3 ইকুয়াল টু 1/3 v1। তার মানে এখান থেকে কত গুণ হচ্ছে, যে তৃতীয় কক্ষের বেগ প্রথম কক্ষের বেগের 1/3 গুণ হবে। ওকে, তার মানে বেগ কী হচ্ছে, ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে অপশান এসে দেখে নাও, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার কত দেখে নাও, 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী বলছে দেখে নাও। এখানে বলা হয়েছে দুটি বাতির ভোল্টেজ ও ওয়াট রেটিং যথাক্রমে 220 ভোল্ট, তারপরে দেখেন 100 ওয়াট এবং 110 ভোল্ট 100 ওয়াট, এদের রোধের অনুপাত কত হবে। খুবই সহজ কোশ্চেন নাম্বার 3। ওয়াট রেটিংটা কী বলছে, আমি আগে অ্যান্সারটা লিখে দিচ্ছি। অ্যান্সারগুলো কী বলছে দেখে নাও, অ্যান্সার হচ্ছে 1:4 অপশান বিটা কী বলছে দেখেন 1:2 2:1 1:2 2:1 অপশান ডি 4:1। কি দুটোর ওয়াট রেটিং বলে দেওয়া আছে। প্রথমটার ক্ষেত্রে দেখে নাও, প্রথমটার কথা বলেছে 220 ভোল্ট 100 ওয়াট। ওকে, 220 ভোল্ট 100 ওয়াট, আর তারপরটা দেখেন 110 ভোল্ট 100 ওয়াট। ওকে, 100 ওয়াট 110 ভোল্ট 100 ওয়াট। তাহলে এখানে দুটোর কিসের বলুন দেখে নাও, এদের রোধের অনুপাত কত, তাহলে রোধের অনুপাত বের করতে বলছে। তাহলে এখানে এক্ষেত্রে দেখে নাও P ইকুয়াল টু 100 ওয়াট, V ইকুয়াল টু 220 ভোল্ট, আর বের করতে এটা R1 বললাম, P1 V1। আর এক্ষেত্রে দেখো V2 ইকুয়াল টু 110 ভোল্ট আর P2 ইকুয়াল টু 100 ওয়াট। এখানে P সেম, ওকে দুটো P সেম আছে, আর এখানে R2 কত সেটা বের করবো। তাহলে আমরা জানি কি যে P ইকুয়াল টু V²/R। তাহলে এখানে বলতে পারি কি P1 ইকুয়াল টু, বা দুটোকে আমি P রাখছি, তাহলে P ইকুয়াল টু V1/R1। তাহলে বা R1 ইকুয়াল টু V1² P, এবং বলতে পারি R2 ইকুয়াল টু V2² P। ওকে, এটা তাহলে অতএব R1/R2 ইকুয়াল টু V1² P বাই V2² P। তাহলে PP কাটবে V1² তার মানে R1/R2 ইকুয়াল টু V1/V2 তার স্কোয়ার। তাহলে V1V2 মান, V1-এর মান কত দেখেন 220/110 তার স্কোয়ার। 0 কাটলো, 11 × 2 = 22, 2, তাহলে 2 স্কোয়ার করলে 4। তাহলে আমরা কত পেলাম, R1:R2 ইকুয়াল টু 4:1। কারণ দেখো 2 স্কোয়ার করলে 4 হবে, 4/1 মানে কি 4:1। তাহলে এখানে দেখেন কোশ্চেনটা কী বলেছিল, কোশ্চেনটা আরেকবার দেখে নাও। দুটি বাতির ভোল্টেজ ও ওয়াট রেটিং যথাক্রমে 220 ভোল্ট 100 ওয়াট এবং 110 ভোল্ট 100 ওয়াট, এদের রোধের অনুপাত কত হবে 4:1, অর্থাৎ অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। খুবই সহজ দেখে নাও। ভোল্টেজ আর পাওয়ার বলতে আমরা জানি কি P ইকুয়াল V²/R, তাহলে P ইকুয়াল V1²/R1², এখানেও একই। তাহলে সেখানে R1 ইকুয়াল টু পেলাম V1²/P, সিমিলারলি R2 ইকুয়াল টু V2²/P। তাহলে R1 R2 হচ্ছে V1/V2²। ওকে, সেখান থেকে কাটাকুটি করলে 4:1 অ্যান্সার আসবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 4 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। বায়ু মাধ্যমে কোনো আলো তরঙ্গ দৈর্ঘ্য λ0 হলে মিউ প্রতিসারাঙ্কযুক্ত কোনো মাধ্যমে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। খুবই সহজ কোশ্চেন দেখে নাও, কোশ্চেনটা খুবই ইজি আছে, ডাইরেক্ট ফর্মুলা বসে অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখে নাও অপশানগুলো এখানে কি কি বলেছে। প্রথম অপশান এ। ওকে, কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে 4। অপশান এ কী বলছে দেখেন λ0, অপশান বি λ0/μ, অপশান সিটা কি বলছে মিউ λ0, অপশান ডি λ0/μ²। ওকে, এইটা তাহলে আমরা জানি কি, আমরা জানি সেটা কি দেখে নাও মিউ ইকুয়াল টু C/V। সি হচ্ছে আলো বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি হচ্ছে কি মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমের মধ্যে আলোর বেগ। তাহলে আমরা জানি কি আবার যে নিউ ইকুয়াল টু C/λ, তাহলে বা সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তাহলে বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য λ0 বলেছে, আর ভি ইকুয়াল টু নিউ ল্যামডা ড্যাশ করলাম। ওকে,
তাহলে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ড্যাশ হলাম। তাহলে বাই মাধ্যমে যে ল্যামডা জিরো হয় সি ইকুয়াল নিউ ল্যামডা জিরো আর ভি ইকুয়াল টু নিউ ল্যামডা ড্যাশ। দেখে নাও যখনই মাধ্যমের পরিবর্তন হবে, আলোর যখন প্রতিসরণ হবে, একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যখন আলো যাবে তখন তার কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে কিন্তু তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তনশীল হবে। ওকে, এখানে তরঙ্গদৈর্ঘ্যটাই বের করতে বলেছে। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে বা নিউ ইকুয়াল টু নিউ ল্যামডা জিরো বাই নিউ ল্যামডা ড্যাশ, নিউ নিউ কাটবে তাহলে বা ল্যামডা ড্যাশ ইকুয়াল টু ল্যামডা জিরো বাই মিউ। তাহলে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আলোর বেগটা কত হবে, তরঙ্গদৈর্ঘ্য কত হবে দেখে নাও, ল্যামডা জিরো বাই মিউ। অর্থাৎ অপশানটা কোনটা হচ্ছে দেখে নাও, অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন দেখে নাও। কী বলছে, এম ভ্রামক বিশিষ্ট একটি দণ্ডচুম্বক একটি সুষম চুম্বক ক্ষেত্রে বিতে কি ঝোলানো আছে, চুম্বকটিকে তার সাম্যাবস্থান থেকে 180 ডিগ্রি ঘোরাতে প্রয়োজনীয় কৃতকার্য কত হবে? খুবই ইজি কোশ্চেন দেখে নাও, কোশ্চেনটা খুবই সহজ আছে। আমি এখানটায় এটা লিখে দিচ্ছি দেখে নাও, কোশ্চেন নাম্বার 5। ওকে, 5 নম্বর কোশ্চেন। অপশানগুলো কী কী দেওয়া আছে দেখে নাও। অপশান এ এম বি, অপশান বি, অপশান বিটা কত বলছে দেখে নাও 2 MB, অপশান সিটা কথা বলেছে দেখে নাও MB বাই 2, আর দেখে নাও অপশান ডি 0। ওকে, 0। এবার দেখুন কৃতকার্য বলেছে কি, একটা চুম্বক দ্বিমেরু ভ্রামকটা কত, PM ইকুয়াল টু বলেছে কি এম। কোশ্চেনে এটা বলছে এম, দেখবেন বলেছে কি এম ভ্রামক বিশিষ্ট, অর্থাৎ এইটা হচ্ছে চুম্বক দ্বিমেরু ভ্রামক। আর চুম্বক ক্ষেত্র বি আছে, তাহলে বলেছে কি একে সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা মানে 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি ঘোরাতে, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত ঘোরানো হবে। ঘোরাতে প্রয়োজনীয় কৃতকার্য কত হবে? তা তোমরা দেখবে পদার্থের চুম্বক ধর্ম এই চ্যাপ্টারে যাবে, সেখানে সিম্পলভাবে করাচ্ছে। মেন কৃতকার্য কত হবে, ডাব্লু ইকুয়াল টু, এখানে যদি আমি এম বলি বা পিএম বি কস থিটা 1 মাইনাস কস থিটা 2, তাহলে এটা থিটা 1 এটা থিটা 2, তাহলে ইকুয়াল টু পিএমটা হচ্ছে কি এম, তাহলে এম বি কস 0 ডিগ্রি মাইনাস কস 180 ডিগ্রি, তাহলে এম বি ইন্টু কস 0 হচ্ছে কত দেখে নাও 1, আর কস 180 ডিগ্রি মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1, তাহলে ইকুয়াল টু কত আসছে 2 MB। তাহলে অ্যান্সার আসবে কত দেখে নাও 2 MB। কৃতকার্য যাবে 2 MB, রাইট অ্যান্সার ইজ 2 MB। অপশানটা দেখলে কোনটা দেখে নাও, অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 6 নম্বর কোশ্চেনে দেখো না কী বলছে, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় যে বিন্দুতে তীব্রতা আই, ক্যাপিটাল আই, সেই বিন্দুতে পথপার্থক্য ল্যামডা বাই 6, ল্যামডা হলো ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য। যদি সর্বোচ্চ তীব্রতা I0 হয় তবে I বাই I0 মান কত হবে? খুবই সহজ, এটা তোমরা ইন্টারফারেন্স বা ব্যতিচারে চলে যাবে, ওখানটা সহজভাবে একদম দেওয়া আছে, সমীকরণটার মান বসালেই চলে আসবে অ্যান্সারটা। তাহলে কোশ্চেন নাম্বার 6। ওকে, অপশানগুলো কী আছে দেখেন, অপশান এ 1/√2, অপশান বি দেখেন √3/2, অপশান সি 1/2, অপশান ডি 3/4। ওকে, কী বের করতে পারছে, I বাই I0 হচ্ছে কি সর্বোচ্চ তীব্রতা, সর্বোচ্চ তীব্রতা। তাহলে বলতে পারি অতএব I ইকুয়াল টু, আমরা জানি I0 cos স্কোয়ার ফাই। দেখবে তোমরা এটা আলোর ব্যতিচারে যাবে, দেখবে সেখানে গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতি, তারপর দেখবে ইন্টেন্সিটি বা তীব্রতার সঙ্গে একটা সম্পর্ক আছে, I প্রপোর্শনাল টু স্কোয়ার, সেখানে এগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে I ইকুয়াল টু I0 cos স্কোয়ার ফাই ইকুয়াল টু কত, ফাই ইকুয়াল টু পাই ডেল্টা বাই ল্যামডা। তাহলে এখানে বসিয়ে দিই ইকুয়াল টু I0 cos স্কোয়ার বা কস, আমি দিচ্ছি কস পাই ডেল্টা বাই ল্যামডা তার হোল স্কোয়ার। ডেল্টাটাকে হচ্ছে পথ পার্থক্য, ডেল্টাটা হচ্ছে কি পথ পার্থক্য।
ওকে, এটা পথ পার্থক্য। তাহলে ডেল্টা যে পথ পার্থক্য, এখানে পথ পার্থক্য কত বলেছে দেখে নাও, কোশ্চেনে বলেছে দেখে নাও, এখানে কোশ্চেনে বলেছে পথ পার্থক্যটা হচ্ছে কি যে পথ λ/6, তাহলে ডেল্টা ইকুয়াল টু λ/6। তাহলে এটা বসিয়ে দিই I0 বা I/I0 করে নিতে, বা I/I0 ইকুয়াল টু cos পাই ইন্টু π/λ ইন্টু এটা হচ্ছে কি λ/6, ল্যামডা কাটবে, তার হোল স্কোয়ার আছে। তাহলে কত আছে দেখে নাও, cos π/6 তার হোল স্কোয়ার। cos π/6 মানে কত, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান √3/2, তাহলে এটা কত হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার। তাহলে বা I/I0 ইকুয়াল টু √3 স্কোয়ার করলে 3 আর 2 স্কোয়ার করলে 4, 3/4। তো রাইট অ্যান্সার ইজ অপশান ডি। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। বারবার বলছি দেখুন তোমাদের বইয়ে অনেক অপশান ভুল আছে, বিশেষ করে WBH টেস্ট পেপারের অপশানের যে উত্তর দিয়ে আছে সেই উত্তরটা আর তুমি যে যদি কোষে বের করে দেখবে সেটা সেম আসবে না, অনেক ভুল আছে। সেই জন্য শুধু MCQর অপশানগুলো মুখস্থ করার দরকার নেই, প্রত্যেকটা ভিডিওগুলো ভালো করে ফলো করবে, কীভাবে কোনটা অ্যান্সার আসে, কেন আসছে সেটা যদি বুঝতে পেরে যায় দেখবে খুব সহজে এরকম রিলেটেড যদি অন্য MCQ আসে পরীক্ষায় সেগুলো খুব সহজে করতে পারবে। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 7 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, একটি অর্ধপরিবাহীকে T1 কেলভিন থেকে T2 কেলভিন পর্যন্ত শীতল করা হলো, এর রোধ অপশান এ বাড়বে, অপশান বি কমবে, অপশান সি কোনো পরিবর্তন হবে না, অপশান ডি প্রথমে বাড়বে ও পরে কমবে। ভালো করে বুঝে নাও, বলা হচ্ছে কি একটা অর্ধপরিবাহীকে T1 কেলভিন থেকে T2 কেলভিনে শীতল করালো, অর্থাৎ কি টেম্পারেচার কমাচ্ছি, তাই না? দেখে নাও কোশ্চেন নাম্বার কি আছে, কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার এটা 6, কোশ্চেন নাম্বার 6। ওকে, কোশ্চেন নাম্বার কত আছে দেখে নাও 6, এটা হচ্ছে 7, কোশ্চেন নাম্বার 7 আছে। তাহলে দেখে নাও টেম্পারেচার কি T2 লেস দ্যান T1, T1 এর টেম্পারেচার T2 থেকে বেশি, এখানে করা হচ্ছে কি T1 থেকে ট্রান্সফার করে T2 তে করা হচ্ছে, তাহলে উষ্ণতা কি কমানো হচ্ছে। তাহলে কমালে কি হচ্ছে, অর্ধপরিবাহী রোধ বাড়বে না কমবে, না প্রথমে বাড়বে তারপরে কমবে, তারপরে বলছে কোনো পরিবর্তন হবে না। তো অপশান হবে কি বাড়বে, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, বাড়বে। কারণ আমি বলেছিলাম কি যত উষ্ণতা কমানো হবে, অর্ধপরিবাহীর উষ্ণতা যত কমবে তত এর পরিবাহিতা তত কমবে, অর্থাৎ পরিবাহিত হবে না, এবং 0 কেলভিন উষ্ণতায় এটা পুরো পিওর একটা অন্তরকের মতো আচরণ করবে। সেই জন্য অর্ধপরিবাহীর ক্ষেত্রে যত ঠান্ডা বা শীতল করা হবে তত এর পরিবাহিতা কমে যাবে, আর উল্টো দিকে বলতে পারে উষ্ণতা যত বাড়বে এর রোধ তত কমে যাবে, পরিবাহী জাস্ট অপোজিট। ওকে, তাহলে এটা অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, বাড়বে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এই কোশ্চেনটা কিন্তু এর আগের পেজেতেও হয়েছিল, তাই না? কোশ্চেনটা দেখে নাও, বোরের সি কার্য অনুযায়ী পারমাণবিক ইলেকট্রনের কোয়ান্টাইজ রাশি হলো, বোরের সি কার্য অনুযায়ী কোয়ান্টাইজ বা কোয়ান্টাম শর্তটি কোনটা? বোরের 3টে সি কার্য ছিল, তার মধ্যে কোন সি কার্যটাকে বলা হচ্ছে কি কোয়ান্টাম শর্ত বা কোয়ান্টাইজ শর্ত? দেখে নাও অপশানগুলো কী কী বলা আছে দেখে নাও, রৈখিক বেগ, কৌণিক বেগ, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তাহলে আমি অপশানগুলো লিখছি দেখে নাও, তোমরা একটু ভাবো। যারা যারা ক্লাস করেছো আমার পরম চ্যাপ্টার তারা অবশ্যই সবাই উত্তর দিতে পারবে, আর যারা করে তারা একটু দেখে নাও, তাহলে তারা বুঝতে পারবে। আর বিশেষ করে যারা পরম চ্যাপ্টারটা দেখুন তারা তাদের বলছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে কোশ্চেন নাম্বার 8, অপশান এ কী বলছে এটা, কৌণিক বেগ, রৈখিক বেগ, বেগ, অপশান বি কৌণিক বেগ, অপশান সি রৈখিক ভরবেগ, অপশান ডি কৌণিক ভরবেগ। ওকে, দেখে নাও এটা হচ্ছে কি দেখে নাও, নিলস বোরের 3য় নম্বর যে স্বীকার্য ছিল যে কৌণিক ভরবেগ mvr = h/2 পায়ের
পূর্ণ সংখ্যার সরল গণিত, তাই না? এখানে যে এন দিয়েছে এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বলা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। যেহেতু এই সমীকরণের মধ্যে একটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা আছে এন, এই কার্যটাকেই বলা হচ্ছে কি কোয়ান্টাম শর্ত বা কোয়ান্টাইজ শর্ত। বোরের তৃতীয় নম্বর যে কার্য আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু h/2 পায় পূর্ণ সংখ্যা সরল গুণিতক, এটা হচ্ছে কি বোরের কোয়ান্টাম শর্ত। এর আগের পেজে তো এই কোশ্চেন ছিল, সেখানে আমি ডিটেলস আলোচনা করেছিলাম। তাহলে এটা হচ্ছে কি, তাহলে কৌণিক ভরবেগ। তো রাইট অ্যান্সার ইজ অপশান ডি। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9টা কী বলেছে দেখে নাও। আর ব্যাসার্ধের আহিত গোলীয় খোলকের কেন্দ্র থেকে 3r/2 দূরত্বে তড়িৎ ক্ষেত্র ই, কেন্দ্র থেকে r/2 দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত? শূন্য হবে। ওকে, সহজে উত্তর দেখে নাও। কেন শূন্য সেটাও দেখে নাও, খুবই ইজি। অপশান এ, আমি অপশানগুলো লিখছি। অপশান এ e/2, অপশান বি দেখে নাও ই, অপশান সি 0, অপশান ডিটা কী বলছে e/3। ওকে, এটা এবার দেখে নাও শূন্য কেন, দেখে নাও শূন্য কেন হবে। বলেছে কি গোলীয় খোলক একটা, অর্থাৎ ফাঁপা গোলক, এর ব্যাসার্ধ কত বলা হচ্ছে আর। তাহলে এখান থেকে বলেছে কি 3/r, দূরত্ব x ইকুয়াল টু কত বলছে, x ইকুয়াল টু 3r/2। এবার 3r/2 মানে কত, এটা 1.5r। তার মানে নিশ্চয়ই এই দূরত্বটা এই গোলীয় খোলকের বাইরে আছে। তাহলে বাইরে থাকলে অবশ্যই গোলীয় খোলকের ফাঁপা গোলকের বাইরে যদি কোনো জায়গায় আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই আর গোলকটা যে আহিত অবস্থায় অবশ্যই আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো, এবং সেটা বলেছে কি ই, তার মান কত ই। এবার দূরত্ব বলছে কত r/2। এবার r/2 মানে দূরত্বটা কোথায় দেখে না, ফাঁপা গোলকের যদি ব্যাসার্ধ r হয় তাহলে r/2 মানে সেটা কত, এর অর্ধেক, এরকম কোনো জায়গায়, এটা হচ্ছে r/2। তাহলে ফাঁপা গোলকের ভিতরে কি কোনো আধান আছে? তাহলে যেহেতু কোনো আধান নেই, ফাঁপা গোলকের ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 হবে আর পোটেনশিয়াল কনস্ট্যান্ট হবে। এটা মনে রাখবো। ওকে, পোটেনশিয়াল কনস্ট্যান্ট হবে আর ইলেকট্রিক ফিল্ড 0 হবে। সেই জন্য এটা যেহেতু r/2 ফাঁপা গোলকের ভিতরে আছে, সেই জন্য এর ইলেকট্রিক ফিল্ড 0 হবে। কোশ্চেনটা দেখলে কেমন ঘুরিয়ে দিয়েছে, মানে এমন ডিস্টেন্সে 3r/2, এখানে ইলেকট্রিক ফিল্ড ই, তাহলে r/2তে কত? ডাইরেক্ট বলতে পারতাম যে একটা ফাঁপা গোলকের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কিন্তু কোশ্চেনটা এইভাবে না দিয়ে ঘুরিয়ে বলেছে, কিন্তু উত্তর দুটো সেম। ফাঁপা গোলকের ভিতরে কোনো আধান থাকে না, সেই জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে, 0 হয়ে যাবে। অর্থাৎ অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। একটি সমান্তরাল পাত ধারককে আহিত করার জন্য ব্যাটারি ব্যবহার করা হলো, যতক্ষণ পর্যন্ত না ধারকের পাত দুটির বিভব প্রভেদ ব্যাটারির তড়িৎচালক বলের সমান হয়, ধারকের সঞ্চিত শক্তি ও ব্যাটারির দ্বারা কৃতকার্যের অনুপাত কত হবে? খুবই ইজি কোশ্চেন আছে দেখে নাও। সঞ্চিত শক্তি আর কৃতকার্য এদের দুটোর অনুপাত। তাহলে দেখে নাও, প্রথমে অপশানটা আমি লিখি। কোশ্চেন নাম্বার 10, অপশান এ বলছে দেখে নাও কত, 1:1, 2:1, 1:2, 1:1, অপশান বি 1:2, অপশান সি 2:1, অপশান ডি 1:4। ওকে, এটা 1:1, 2:1, এটা হচ্ছে 2:1। ওকে, 2:1 আর এটা হচ্ছে কি 1:2। ওকে, এইটা আছে আর 1:4। তাহলে আমরা জানি যদি কোনো ধারকের বিভব সর্বোচ্চ বিভব ভি হয় এবং ধারকত্ব সি হয় এবং তাতে যদি কিউ পরিমাণে আধান থাকে, তাহলে ওই সমান্তরাল পাত ধারকের আধান হচ্ছে কিউ, ধারকত্ব সি এবং বিভব ভি। তাহলে সঞ্চিত শক্তি কী হবে, ইউ ইকুয়াল টু হাফ অফ CV², তাই না? এটা তো আমরা জানি, আমরা থিওরিতে এগুলো আলোচনা করেছিলাম। এবং কৃতকার্য কত হবে, এবং কৃতকার্য কত হবে, ডাব্লু ইকুয়াল টু কিউভি, তাই না? ডাব্লু ইকুয়াল টু কিউভি। আবার আমরা জানি কি কিউ ইকুয়াল টু সিভি। তাহলে এখানে দেখে নাও কিউকে যদি রিপ্লেস করে দিই তাহলে কী হবে, দেখে নাও কিউ এর মান যদি বসিয়ে দিই CV ইন্টু ভি, তাহলে ডাব্লু ইকুয়াল টু CV²। তাহলে কৃতকার্য হচ্ছে CV² আর ইউ হচ্ছে হাফ অফ CV²। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে অতএব ইউ ইকুয়াল টু হাফ অফ CV² মানে হচ্ছে ডাব্লু, তাহলে বা ইউ বাই ডাব্লু ইকুয়াল টু 1/2। তাহলে ইউ ইজ টু ডাব্লু ইকুয়াল টু 1:2। তাহলে এর অনুপাত কত হবে, 1:2, অর্থাৎ অপশান সি ইজ এ রাইট অ্যান্সার।
ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো নাও। একটি আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা 500 ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000, ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট এবং কম্পাঙ্ক 50 হার্টজ, তাহলে আউটপুট কত হবে? খুবই সহজ কোশ্চেন, দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 11 অপশানগুলো দেখে নিই। অপশান এ বলছে কি 200 ভোল্ট 50 হার্টজ, 200 ভোল্ট, তারপর কত 500 হার্টজ, 500 হার্টজ। অপশান বি কত বলছে দেখো নাও, 200 ভোল্ট 50 হার্টজ, 50 হার্টজ। অপশান সিটা কি বলছে দেখে নাও, 20 ভোল্ট 50 হার্টজ। অপশান ডিটা কি বলছে দেখে নাও, এখানে অপশান ডিটা বলছে 2 ভোল্ট 5 হার্টজ। কী গিভেন আছে দেখে নাও, গিভেন আছে কি এনপি প্রাইমারি কয়েলের পাক সংখ্যা কত বলে দেখে নাও, প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 500, আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা এনএস সেটা কত বলেছে দেখে নাও, সেটা সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা হচ্ছে কত 5000। আর কি বলেছে দেখে নাও, যে ইনপুট ভোল্টেজ মানে কি প্রাইমারি ভোল্টেজ ভিপি, সেটা কত দেখে নাও বলছে কি 20 ভোল্ট। তাহলে ভিএসটা কত হবে, ভিএস সেকেন্ডারি ভোল্টেজটা কত সেকেন্ডারি কয়েলের, তাহলে আমরা জানি কি ভিএস বাই ভিপি ইকুয়াল টু এনএস বাই এনপি। কী বলকা ভিএস, তাহলে বা ভিএস ইকুয়াল টু এনএস বাই এনপি ইন্টু ভিপি। তাহলে মানটা বসা যায় না, এনএসের মান কত 5000, 1 2 3 বাই এটা হচ্ছে 500 এনপি। ওকে, ভোল্টেজটা কত 20, তাহলে 0 0 আমি এখানে 0 কেটে দিচ্ছি, 0 0 5 10 50, 5 10 50 এখানে 5 10 50, তাহলে ভিএসটা কত হচ্ছে 200 ভোল্ট। তার সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত 200 ভোল্ট, কিন্তু ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না। তাহলে আউটপুট যে ভোল্টেজটা পাবো সেটা যে কত দেখুন 200 ভোল্ট আর 50 হার্টজ। তাহলে এটা হচ্ছে আউটপুট 200 ভোল্ট আর 50 হার্টজ। তাহলে কোন অপশনটা সঠিক হবে দেখে নাও, 200 ভোল্ট 50 হার্টজ, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখে নাও, নিচের কোনটি শূন্য দেশে একটি একবর্ণী সমতল তড়িৎচুম্বকের তরঙ্গের ধর্ম? অপশান এ কী বলছে দেখে নাও, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের দশা পার্থক্য π/2, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পরস্পর লম্ব হবে। অপশান বি, তড়িৎ চুম্বক ক্ষেত্রে শক্তির অবদান সমান হবে, অর্থাৎ দেখেন কী বলছে তড়িৎ ও চুম্বক ক্ষেত্রে শক্তির অবদান সমান হবে। অপশান সি দেখে নাও, তরঙ্গের দ্রুতি b/e হবে। অপশান ডি, তরঙ্গটির গতির অভিমুখ v/e হবে। এখানে দেখে নাও যেটা বলা হচ্ছে তড়িৎ ও চুম্বক ক্ষেত্রে শক্তির অবদান সমান হবে, এইটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। কারণ দেখে নাও আমরা দেখেছিলাম যে এনার্জি ডেন্সিটি ছিল কি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইউই ইকুয়াল টু, আমরা পেয়েছিলাম দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইউই। ওকে, কোশ্চেন নাম্বার কত ছিল এটা 12, কোশ্চেন নাম্বার 12 দেখলাম ইউইটা আমরা কী পেয়েছিলাম 1/2 এপসিলন নট ই স্কোয়ার E0 স্কোয়ার। আর আমরা একইভাবে ইউএমটাও পেয়েছিলাম 1/2 মিউ ওকে V0 স্কোয়ার, বা একে আমরা চেঞ্জ করে দেখেছিলাম এর আগের মডেলে আমরা এইগুলো ডিসকাস করেছিলাম, সেটাও এখান থেকেও পেয়েছিলাম আমরা 1/2 এপসিলন নট E0 স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ শক্তি এবং চুম্বক শক্তির অবদান পরস্পর কি সমান হবে, অর্থাৎ অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, তড়িৎ শক্তি এবং চুম্বক শক্তির অবদান পরস্পর সমান হবে। এখানে এইটাও সঠিক উত্তর হবে, দেখে নাও তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দশা পার্থক্য π/2, ফেজ ডিফারেন্স এটার থেকে π/2, এইটাও সঠিক উত্তর হবে। তো এখানে কনফিউজ হতে গেলে দুটোই অপশান এও হবে, অপশান বিও রাইট হবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে যে পথ পার্থক্য থাকবে দশা পার্থক্য π/2, এটাও রাইট। আর তড়িৎ শক্তি এবং চুম্বক শক্তির মধ্যে যে অবদানটা এদের সমান হবে, এইটাও সঠিক হবে। ওকে, তো নেক্সট এবার কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনে দেখুন কী বলছে, ধরা যাক λ1 তরঙ্গের দৈর্ঘ্যের আলোক দ্বারা নিঃসৃত আলোক ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি k1 ও λ2 তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তা k2, যদি λ = 2λ হয় তাহলে কোনটি সঠিক হবে? অপশানগুলো দেখে নাও, কোশ্চেন নাম্বার 13 অপশানগুলো, অপশান এ কী বলছে দেখুন 2
K1 ইকুয়াল টু K2। অপশান বিটা কি দেখানো কি বলছে K1 ইকুয়াল টু 2K2। অপশান সি দেখানো কি বলছে K1 লেস দ্যান K2/2। অপশান ডিটা কি বলছে দেখে নাও K1 গ্রেটার দ্যান 2K2। এখানে কি শর্ত একটা শর্তটা কি দেখে নাও, এখানে বলেছে দেখে নাও λ1 ইকুয়াল টু λ2, λ1 ইকুয়াল টু 2λ2। তো দেখে নাও এখানে গিভেন আছে λ1 ইকুয়াল টু λ2। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করে দেবেন, আমরা জানি আলোক তড়িৎ ক্রিয়া জানি কি যে K1 গতিশক্তি ইকুয়াল টু h নিউ মাইনাস কি ওমেগা বা ওয়ার্ক ফাংশন, ওকে, বা কার্য অপেক্ষক। তাহলে এখানে আমি যদি ভেঙে দিই নিউটাকে K1 ইকুয়াল টু hc/λ1 মাইনাস ওমেগা, এবং দ্বিতীয় ক্ষেত্রে K2 ইকুয়াল টু বলতে পারি কি hc/λ2 মাইনাস ওমেগা, ওকে। এটা এবার দেখেন একটা কাজ করছি আমি এখানে K2টাকে K/2 এখানে 2 করছি দেখানো, তাহলে বলতে পারি অতএব K1 মাইনাস K2/2 একে 2 দ্বারা ভাগ করলাম, কারণ 2 আছে বলো, ওকে। K2/2 যে 2 দ্বারা ভাগ করি তাহলে K1 এর মান কি hc/λ1 মাইনাস ওমেগা মাইনাস এটা কী হবে এর সঙ্গে 2 দিয়ে ভাগ হবে দেখে নাও K2/2, তাহলে hc/2 λ1, ওকে, 2 λ2 মাইনাস w/2 দেখে নাও 2 λ2 নিয়ে আসার জন্য আমি এটা করলাম। তাহলে ইকুয়াল টু এর দুটোকে একসঙ্গে করে hc/λ1 দেখে নাও মাইনাস hc 2 λ2 দেখে নাও2 λ2 মানে λ1, তাহলে λ1 এটা কি আছে দেখে নাও মাইনাস ওমেগা মাইনাস মাইনাসে প্লাস ওমেগা/2। তাহলে দেখে নাও টোটাল সেম আছে, এটা কেটে যাবে, তাহলে আমরা পাবো কত দেখে নাও, তাহলে K1 মাইনাস K2/2 ইকুয়াল টু, তাহলে দেখে নাও ইকুয়াল টু এটা কেটে দেয় মাইনাস ওমেগা/2 হবে, কারণ কি মাইনাস ওমেগা প্লাস ওমেগা/2, তাহলে এদের মাইনাস করলে কী হবে মাইনাস ওমেগা/2। এর মাইনাস ওমেগা/2 কি লেস দ্যান 0, এটা 0 থেকে কম, মাইনাস আছে মানে 0 থেকে কম, তাহলে বলতে পারি অতএব K1 মাইনাস K2/2 লেস দ্যান 0। তাহলে উভয় পক্ষে যদি K2/2 প্লাস করি তাহলে K1 মাইনাস K2/2 প্লাস K2/2 লেস দ্যান 0 প্লাস K2/2, তাহলে এটা কেটে যাবে, তাহলে পাচ্ছি কি K1 লেস দ্যান K2/2। তাহলে দেখে না কোনটা সঠিক হচ্ছে, এটা রাইট অ্যান্সার K1 লেস দ্যান K2/2, অর্থাৎ অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। লাস্ট কোশ্চেন দেখে নাও, শেষ কোশ্চেনটা কী আছে, কোশ্চেন নাম্বার দেখে নাও 14 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও, যে যন্ত্রটি সম্পূর্ণরূপে ইলেকট্রনিক বর্তনী রূপে কাজ করতে পারে তা হলো, যে যন্ত্রটি সম্পূর্ণরূপে ইলেকট্রনিক বর্তনী রূপে কাজ করতে পারে সেটি হলো অপশান এ সংযোগ ডায়োড, অপশান বি সুসংগত বর্তনী, অপশান সি সংযোগ ট্রানজিস্টার, অপশান ডি জেনারেট ডায়োড। তো এখানে সঠিক উত্তর কী হবে দেখে নাও অপশান বি সুসংগত বর্তনী, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা দেখো আজকে যে 14টি এমসিকিউ কোশ্চেন ছিল প্রত্যেকটাই ব্যাখ্যা সহকারে আলোচনা করলাম, কেমন লাগলো বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।